হুমায়ুন কবির যে বলেছেন যে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন ভাইপো দুবাই পালাবে, আমি তো কথাটা আমার মনে হয় যে এটা খুব মানে অনেকাংশেই কথাটা সত্যি। যদিও আমি হুমায়ুন কবিরের ফ্যান না এবং আমি ফ্যান হতেও পারি না, আমার রাজনৈতিক অবস্থান যেরকম, কিন্তু এই কথাটা আমি বলতেই চাই যে এটা এটা কিন্তু এর মধ্যে এই ঠিক যেরকম হয়েছিল না যে গুলশান কুমার খুন হওয়াতে নদীম পালিয়ে গেছিল ওই নদীম শ্রাবণের, তারপরে আর ধরা পড়েনি, তারপরে আবু সালেম পালিয়ে যাচ্ছিল, দাউদ ইব্রাহিমকে ধরা যাচ্ছিল না, সেই অবস্থা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হতে পারে। এবং সবচেয়ে শোচনীয় অবস্থা হবে ওর পিসির। অভিষেকের এত শোচনীয় অবস্থা হবে না, কারণ পিসি কোথায় পালাবে? 80-র মধ্যে যদি 40 জন ভুয়ো হয় এবং সেই 40-কে 40 জন ছাপ্পা দিয়েছে তৃণমূলের জন্য 2021-এ বা 2024-এ, এইবার তাদের সেই ভুয়ো ভোটগুলো দিতে দেওয়া হয়নি। উপরন্তু যেই মানুষ দিতে পারেনি গতবার ভোট, তারা এইবার ভোট দিয়েছে, পরিযায়ী শ্রমিক ভোট দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে 92.92% মধ্যে কতখানি বিজেপির ঝুলিতে গেছে। এখন আমি বিজেপির যে নিজস্ব যারা পর্যবেক্ষক, যারা অ্যানালিসিস করেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংবাদিক থেকে আমি যা শুনতে পাচ্ছি যে 152 অন্তত 90 অন্তত মিনিমাম। হ্যাঁ, মিনিমাম। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি সুরজিৎ দাশগুপ্ত, একজন পরিচিত মুখ, রাজনৈতিক বিশ্লেষক। আজকে আমার চ্যানেলে হয়তো প্রথমবার আপনারা দেখছেন, কিন্তু আমার সাথে অনেক দিনের পরিচয়। উনি সময় করে উঠতে পারছিলেন না, তবে আজকে আমি সময় চেয়ে নিয়েছি দাদার থেকে। আজকে কিছু বিষয় নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করব, এটাকে আপনারা আড্ডাই বলতে পারেন। দাদা, জাগরণ বাংলাতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছো আচ্ছা, দিবাকর? ভালো আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? বেশ। পশ্চিমবঙ্গের নির্বাচনটা কি দেখছেন? কেমন নির্বাচন হচ্ছে? দেখছি তো, খুব হাড্ডাহাড্ডি লড়াই মনে হচ্ছে এই সময়। আচ্ছা, প্রথম দফার নির্বাচন হয়ে গেছে 23 তারিখে, গত 23 তারিখে। 29 তারিখে অর্থাৎ পরশুদিন দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। 152টা আসনের ভোট হয়ে গেছে। প্রথম দফায় যেভাবে ভোট হয়েছে, নির্বাচন কমিশন যথেষ্ট ভালোভাবে ভোট করিয়েছে। মানে পশ্চিমবঙ্গের নিরিখে আমি যদি বলি, হিংসা হয়েছে, বিজেপি প্রার্থীর ওপরে হামলার ঘটনাও ঘটেছে কয়েক জায়গায়, সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনীর উপরে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও আমি বলবো, যে ছবি আমরা নির্বাচনে দেখে অভ্যস্ত বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা, যে ভোটের দিন ইভিএম তৃণমূলের হাতে চলে যাচ্ছে, তৃণমূলের নেতা দাঁড়িয়ে ছাপ্পা ভোট করছে, একেবারে ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, বুথে কাউকে যেতে দিচ্ছে না। তো এই ছবিগুলো দেখে অভ্যস্ত। সেই তুলনায় আমি বলবো এরকম কোনো ঘটনাই এইবার ভোটে প্রথম দফাতে ঘটেনি। কিন্তু দ্বিতীয় দফার যে ভোট, সেটা বেশ চ্যালেঞ্জিং আমার মনে হয় নির্বাচন কমিশনের কাছে। তার কারণ, যে এলাকাগুলোতে ভোট হবে, আপনি যদি দেখেন দক্ষিণ 24 পরগনা, সন্দেশখালী, ডায়মন্ড হারবার, এগুলো সব কুখ্যাত, বিখ্যাত নয়, কুখ্যাত এলাকা। ভোটে হিংসার জন্য, নির্বাচনে হিংসার জন্য, ভাঙড়, যেখানে বোমা উদ্ধার হয়েছে, গত দুদিন আগেও প্রচুর বোমা উদ্ধার হয়েছে। তো এই বিষয়টা নির্বাচন কমিশন কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, চ্যালেঞ্জটা কিভাবে নেবে নির্বাচন কমিশন, কি মনে হচ্ছে আপনার? সবচেয়ে প্রথমে একটু পরিসংখ্যান রাখি, কারণ এই যে কনফিডেন্স বিল্ডিং মেজার, মানে ভোটারদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত জোরদার সব পদক্ষেপ যা নির্বাচন কমিশন নিয়েছেন, তার মধ্যে 1095 জন 1095 বিশৃঙ্খলা সৃষ্টিকারী যেসব দুষ্কৃতী, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবার এর মধ্যে জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী তাদের তালিকা আমি বলছি: নদিয়া 32, পূর্ব বর্ধমান 479, হুগলি 49, হাওড়া 32, উত্তর 24 পরগনা 319, দক্ষিণ 24 পরগনা 246 এবং উত্তর কলকাতা 109। মোট 1543 জন বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1। এবার নাম্বার 2 আর একটি খবর জানিয়ে রাখি যে ডক্টর অজয় পাল শর্মা, যিনি উত্তরপ্রদেশ পুলিশের আধিকারিক এবং তাকে এনকাউন্টার স্পেশালিস্ট বলা হয়,
তাকে উত্তরপ্রদেশের মানুষ সিংঘাম বলেও ডাকে। তার বহু কৃতিত্ব আছে, অনেক দুষ্কৃতিকে ঠান্ডা করেছেন তিনি। তাকে স্পেশাল ডিউটিতে পাঠানো হয়েছে, বিশেষ করে ভাইপোর এলাকাতে, যে ভাইপোর এলাকায় যেখানকার জাহাঙ্গীর খান একসময় দাপিয়ে বেড়াতো, তার বাড়িতে গিয়ে আমি ভিডিও দিয়েছি এক্সে, যা মানে আগে টুইটার বলা হতো তাকে, সেখানে দুটি ভিডিও দিয়েছি আমি। একটি ওনার বাড়ির সামনে সিএপিএফ এর সহ উনি তল্লাশি চালাচ্ছেন, তারপরে ওকে খুঁজে পায়নি, ওদের বাড়ির লোককে খুঁজে পেয়েছে, তাদের পরিষ্কারভাবে শাসানি দেওয়া হয়েছে যে এইবার দ্বিতীয় পর্বের নির্বাচনে যাতে কোনো রকমের গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা সে না করে, তাহলে কিন্তু ভালো হবে না। এগুলো হচ্ছে একেবারে ঠোস খাস খবর, মানে কংক্রিট মেজার যাকে বলে আর কি। একদম। জাহাঙ্গীর বাড়িতে নেই, জাহাঙ্গীর পালিয়ে গেছে, জাহাঙ্গীরকে খোঁজা হচ্ছে, পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে। এবং তাছাড়া আমরা দেখতে পেরেছি যে প্রথম পর্বে যে নির্বাচন হয়েছে 152টি আসনে, তার মধ্যে 92.92% আধিকারিকভাবে বলা হয়েছে যে এটা হলো ভোটার টার্ন আউট। তার মধ্যে তুমি ভেবে দেখো যে গতবার মানে 2021-এ এবং 2024-এর লোকসভা নির্বাচনে কি হয়েছিল না, ছাপ্পা ভোট ছাড়া তুমি যদি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরে নাও, গতবারের 83% ভোটার টার্ন আউট 2021-এর, সেই 83 আমি 80 ধরে নিলাম রাউন্ড ফিগার, তার মধ্যে 40খানা ভুয়ো ভোটার, মানে যারা ছাপ্পা ভোট দেয়, তার মানে তো তারা সবাই তৃণমূলকে দিয়েছিল। এইবার কিন্তু যে জেনুইন ভোটার, যাকে গতবার ভোট দিতে দেওয়া হয়নি, তাকে পোলিং বুথে যেতে বাধা দেওয়া হয়েছে, বলেছে দাদা আপনার ভোট পড়ে গেছে, বা পোলিং বুথে ঢুকতে দেওয়া হয়নি, বা বাড়িতে গিয়ে শাসানো হয়েছে, এই সব মানুষ এবং পরিযায়ী শ্রমিক যারা কাতারে কাতারে ট্রেনে করে এসে বিভিন্ন রাজ্য থেকে এসে জয় শ্রীরাম বলতে বলতে ভোট দিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে গতবারের নির্বাচন এবং এইবারের নির্বাচনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং শুধু তাই নয়, আমি প্রথম দফার ভোটের বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো, কিন্তু তার আগে আপনি পরিসংখ্যান দিচ্ছিলেন কোথায় কত সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, কিভাবে নির্বাচন কমিশন এই বিষয়গুলো দেখছে। কিন্তু তার সত্ত্বেও গতকালকে আপনি হয়তো শুনেছেন যে জগদ্দল রয়েছে ভাটপাড়া অর্জুন সিং এর এলাকা, সেখানে গন্ডগোল হয়েছে। অর্জুন সিং এর ছেলে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি, তার যে নিরাপত্তা রক্ষী তাকে গুলি করা হয়েছে, একজন সিআইএসএফ এর জওয়ান, তার গুলি লেগেছে, তিনি হাসপাতালে ভর্তি, এবং অনেক গন্ডগোল হয়েছে গতকালকে, প্রচুর গন্ডগোল হয়েছে, অর্জুন সিংও সেখানে ছিল। এই গন্ডগোল গুলো হচ্ছে, এখনো আমরা দেখছি কিছু জায়গায় গন্ডগোল হচ্ছে, আজকে আরামবাগে গন্ডগোল হয়েছে। এই অশান্তি গন্ডগোল গুলো এখনো ঠিকঠাক ভাবে ঠান্ডা করা যাচ্ছে না। ভোটের দিন মানে কিভাবে নির্বাচন কমিশন কি করবে, ব্যবস্থা নেবে? হ্যাঁ দেখো, ব্যাপারটা কি যে পশ্চিমবঙ্গের অবস্থাটা তো এতটাই আলাদা বাকি ভারতবর্ষের থেকে। বিভিন্ন জায়গায় যেখানে বিগত সময়ে, যেমন ধরে নাও 80-এর দশকে 90-এর দশকে যখন ব্যালটে ভোট হতো, তখন যে শোনা যেত যে ব্যালট বাক্স চুরি হয়ে যাচ্ছে, পুরো বুথ দখল হয়ে যাচ্ছে, তার থেকেও খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে এটাকে সিস্টেম্যাটিক ভাবে করানো হয়। সে লালু যাদব হোক বা মুলায়ম যাদব কখনো সিস্টেম্যাটিক ভাবে করাতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে করায়। যেভাবে তুমি ধরে নাও 2024-এ ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি জিতেছিল, 7 লক্ষাধিক ভোটে জিতেছিল। একটা বিধানসভা নির্বাচনে এত মার্জিনে জেতা চারটিখানি ব্যাপার নয়। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে ইভিএম এ যেখানে সবচেয়ে উপরে বিজেপির বাটনটা ছিল, সেটায় টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে কেউ ভোট না দিতে পারে। এবং এই মাসখানেক বা তার চেয়ে একটু আগে ডায়মন্ড হারবারে দুটো দলের মধ্যে মারামারি লেগে যায়। তারা দুজনেই কিন্তু অভিষেকের লোক, ভাইপোর লোক। এবার যে দল মার খেয়েছে সে সব হাড়ির খবর বাইরে জানিয়ে দিয়েছে যে কিভাবে 2024-এ সে নিজেও, সেই মানুষটা নিজেও কিভাবে ছাপ্পা ভোট মেরেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। বরং আমি তো বলবো যে সেই স্বীকারোক্তির পরে তো অভিষেকের এমপির যে আইডেন্টিটি সেটা কেড়ে নেওয়া উচিত তার থেকে। যাই হোক, সেটা হয়নি। কিন্তু এই যে দ্বিতীয় পর্বের নির্বাচন হবে, তার থেকে কিভাবে
মানুষকে হানাহানির থেকে, সংঘর্ষ থেকে বাঁচিয়ে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো যেতে পারে, সেই ব্যবস্থা যতটা ইলেকশন কমিশন মানে পারছে ততটা করছে। কি হয় জানো তো, এই যে সিএপিএফ পাঠানো হয়েছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, তার মধ্যে সিআরপিএফ আছে, সিআইএসএফ আছে, আইটিবিপি আছে, আসাম রাইফেলস আছে, বিএসএফ আছে। এবার কার্যত এদের রাজ্য সরকারের অধীনে থেকে কাজ করতে হয়, যদিও মোতায়েন হয়ে যায়। প্রথমত কি হতো যে আগে মোতায়েন হয়ে গেছে বলা হতো, অথচ তারা ব্যারাকে বসে থাকতো, মোতায়েন হতো না। তারপরে কি হলো, এটা যখন ইলেকশন কমিশন জানতে পারলো, বিহারের ক্ষেত্রে যখন জঙ্গল রাজ চলতো, প্রথমবার যেইবার নীতিশ কুমার ইলেকশনে জিতলেন, সেবার কি হয়েছিল, মানে যে জিনিসটা আলাদা হয়েছিল, যে সিআরপিএফ কে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, মানে তৎকালীন লালু যাদব সরকারকে অর্ডার দিয়েছিল যে আপনাকে এই ফোর্স মোতায়েন করতে হবে, তাদের ব্যারাকে রাখলে চলবে না। এইবার কি হচ্ছে, পশ্চিমবঙ্গে মোতায়েন তো হচ্ছে, কিন্তু মাঝে মধ্যেই এখনো যে চটিচাটা পুলিশ, পশ্চিমবঙ্গের চটিচাটা পুলিশ, সে কি করছে, মাঝে মাঝেই সিএপিএফ কে মিসলিড করছে, মিসলিড করে যেখানে গন্ডগোলের জায়গা সেখানে না নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এই যেমন ধরে নাও প্রথম পর্বে বীরভূমে যে জিনিসটা হলো, বা যে একজন বিজেপির ক্যান্ডিডেটকে যেখানে মারধর করা হলো, সেখানে কি হয়েছিল যে বীরভূমের ক্ষেত্রে, কুমারগঞ্জের ঘটনা, হ্যাঁ বীরভূমের ক্ষেত্রে তো কি হয়েছিল যে যতক্ষণ মানে ছাপ্পা ভোট চলার ততক্ষণ ছাপ্পা ভোট চলছিল, এক ভদ্রলোক তার ব্যালকনি থেকে, তার বারান্দা থেকে দেখলেন যে একটি ছেলে তিনবার করে ঢুকে ভোট দিচ্ছে। উনি প্রতিবাদ করার জন্য নিচে নেমে আসলেন, বুথের সামনে গিয়ে মানে হই হট্টগোল করলেন। সেই সময় ওনাকে মারধর করা হলো। ইতিমধ্যে পুলিশ পৌঁছে গেল, পুলিশ পৌঁছে যাওয়ার পরে সিএপিএফ ও আসলো, এবং তাকে যখন বাঁচিয়ে পুলিশ গাড়িতে নিয়ে একটা মানে সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সে পুলিশের ঘেরা ভেঙে ফাঁক ফোকর দিয়ে তাকে যত ইচ্ছে লাথি চড় ঘুষি সব ওখানে হয়েছে। এবং অন্য একটি ক্ষেত্রে যেখানে গন্ডগোল হয়েছে, সেখানে একটি কোনায় নিয়ে গিয়ে, জনমানব শূন্য একটি জায়গায় নিয়ে গিয়ে বিজেপির ক্যান্ডিডেটকে মারধর করা হয়েছে। এইসব জিনিস হয়েছে কারণ দেখো, মানে রাষ্ট্রপতি শাসন তো লাগেনি, এটা তো হচ্ছে যতদূর রাষ্ট্রপতি শাসন ছাড়া করা যেতে পারে, মানুষকে নিরাপত্তা দেওয়া যেতে পারে, তার মধ্যে একটি এমন রাজ্য যার সম্পর্কে উত্তর ভারতে থাকা এবং দেশের বিভিন্ন অংশে থাকা যে ফোর্স, তারা তো ওয়াকিবহাল নয়, তারা তো জানে না যে এই গ্রামের কোথায় গলি দিয়ে কে ঢুকে যাচ্ছে, কোথায় কোথায় গন্ডগোল লাগার সম্ভাবনা বেশি। সুতরাং একটু আধটু এরকম ঘটনা ঘটে গেছে। শুধু তাই নয়, যখন প্রথম পর্বের নির্বাচন হয়ে গেছিল, তারপরেও যেমন আমরা বাইরন বিশ্বাসকে দেখলাম হুমকি দিচ্ছে, স্ট্রং রুম খুলে দাও। তো এই যে অবস্থাগুলো, এবং সিএপিএফ এর লোকরা ফ্যাল করে তাকিয়ে আছে, ওরা বুঝতে পারছে না কি করবে, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি খাচ্ছে। এবার ওরা ভাবছে, সেন্ট্রাল ফোর্সের লোকেরা ভাবছে হয়তো যে এরা কিছু বলছে না, এরা আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে না, তো আমরা কি করব। তো হতভম্ব হয়ে দাঁড়িয়েছে ওখানে, মানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন হওয়া সত্ত্বেও কিছু করতে পারছে না। তো এই ব্যাপারটা বিশেষত দ্বিতীয় পর্বে নজর রাখতে হবে। প্রত্যেকটা বুথে, যেমন একাত্তা ক্ষেত্রে এরকমও হয়েছে যে বিজেপির পোলিং এজেন্টকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভেতর থেকে। তো বিজেপিকে এটা সুনিশ্চিত করতে হবে যে তার পোলিং এজেন্টকে যাতে ভাগিয়ে না দেওয়া হয়, এবং কোথাও যেন এরকম হানাহানির ঘটনা না হয়, কোথাও যেন তাদের যে বিজেপির যে কর্মী তারা যাতে আক্রান্ত না হয়, এসব তো দেখতেই হবে। এবং প্রথম পর্বের নির্বাচনের এই ঘটনাগুলির প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে আরো বেশি কড়াকড়ি করতে হবে। সেইটারই আমি তোমাকে একটু পরিসংখ্যান বলে জানালাম যে 1000-এর উপরে দুষ্কৃতী, এবং যাদের হিস্ট্রি শিটার বলা হয় পুলিশি ভাষায়, অর্থাৎ তারা দাগি আসামি, অলরেডি তাদের পুলিশের খাতায় নাম আছে,
এরকম 1000-এর চেয়ে বেশি লোককে তুলে নেওয়া হয়েছে, তারা এখন হাজতে, পুলিশের হাজতে। এবং এছাড়া খুব কড়া পুলিশ অফিসার, যে ডক্টর পাল শর্মার যে কথা বললাম উত্তরপ্রদেশের থেকে, তিনি গিয়ে জাহাঙ্গীর খানের পরিবারকে ভালো মতো একটা ডোজ দিয়ে এসেছেন। তাই আশা করি যে মানে যতই উচ্ছৃঙ্খল অবস্থা হোক না কেন পশ্চিমবঙ্গের, দ্বিতীয় পর্বটাকে ভালো মতো করে মানে নির্বাচন কমিশন কন্ডাক্ট করতে পারবে। নির্বাচন কমিশনের এই যে তৎপরতা নিয়ে তুমি বললে, দ্বিতীয় দফার নির্বাচনের আগেও আমরা দেখেছি ডায়মন্ড হারবারের অনেক অফিসারদেরকে সাসপেন্ড করা হয়েছে। আমরা এর আগে দেখতাম বদলি করে দেওয়া হতো, অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হতো, এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় পাঠানো হতো। কিন্তু এইবার যখনই অভিযোগ আসছে কোনো ওসির বিরুদ্ধে বা আইসির বিরুদ্ধে বা কোনো অফিসারের বিরুদ্ধে, আমরা দেখছি একেবারে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং একাধিক জায়গায় হচ্ছে। যেখান থেকে যেরকম অভিযোগ আসছে সেটাকে খতিয়ে দেখছে নির্বাচন কমিশন এবং তারপরেই পদক্ষেপ নিচ্ছে। এটা কি রাজ্য পুলিশের মনে একটা ভয় তৈরি করছে যে আমাদেরকে আর দলদাসে হয়ে কাজ করা যাবে না নির্বাচন কমিশনের, তাহলে খাড়াটা আমাদের ঘাড়ের উপরেও পড়তে পারে, যে কোনো সময় আমাদেরকে এই বিষয়টা সচেতন হয়ে দেখতে হবে? দেখো, পরিষ্কারভাবে আমার মনে হচ্ছে বিগত 2 মাসে যেইভাবে শুধুমাত্র বিভিন্ন পুলিশ অফিসার নয়, বরং যারা আমলা, যারা বিউরোক্র্যাট, তাদের একদম পর্যন্ত বদলি করা হচ্ছে। স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে সবাইকেই বদলি করে মানে সরিয়ে দিয়েছে। এটাই আমার মনে হচ্ছে একটু শিহরণ জেগেছে, একটু আলোড়ন জেগেছে পুলিশি মহলে। তারা বুঝতে পারছে এবং তারাও তো হাওয়া দেখছে, যদিও তারা মানে কাগজে কলমে তারা রাজনীতিক নয়, কিন্তু তারা রাজনীতিটা তো বুঝতে পারে। তারা তো বুঝতে পারছে যে কোন দিকে হাওয়াটা চলছে। এবং নির্বাচন কমিশনের এইবারের যে একেবারে নো ননসেন্স অ্যাটিটিউড, যেখানে দেখো আমাদের দেশের সংবিধানে পরিষ্কার বলা হয়েছে যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার বা কেন্দ্র আর রাজ্যের মাঝে যদি কখনো সংঘাত ঘটে, তাহলে কেন্দ্র যা বলবে সেটাই কিন্তু চলবে, রাজ্য যেটা বলছে সেটা চলবে না। সে ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোদিন খুব একটা কড়াকড়ি করেননি এর আগে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু উনি যে ছাড় দিয়েছিলেন, সেই ছাড়ের যে মানে ভুল অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই ছাড়টা উনি এইবার দিতে রাজি নন। এবং এই জিনিসটা খুব পরিষ্কারভাবে আমার মনে হয় যে শুধুমাত্র বিজেপি নয়, বরং কংগ্রেস এবং সিপিএমও, যেহেতু তারা অন্তত কাগজে কলমে প্রতিদ্বন্দ্বী, সেই জন্য তারা গিয়ে কমিশনকে বলেছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আলাদা, এখানে আপনারা যেইভাবে উত্তরপ্রদেশ বা তামিলনাড়ু বা গুজরাতে নির্বাচন করান সেইভাবে করাতে পারবেন না, আপনাদের শক্ত হাতে হাল ধরতে হবে। এবং শক্ত হাতে হাল ধরার মানে হচ্ছে ওইখানে সর্ষে ভূত পশ্চিমবঙ্গে, মানে যে আপনাকে রক্ষা করবে সেই ভক্ষক। সুতরাং তাদের উপরে সবচেয়ে প্রথমে অ্যাকশন নিতে হবে, তাদের নিষ্ক্রিয় করতে হবে, তাদের এমন জায়গায় পাঠিয়ে দিতে হবে সেখান থেকে ওরা কোনো গন্ডগোল না করতে পারে, তৃণমূল কংগ্রেসের সাহায্য না করতে পারে, তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে কাজ না করতে পারে। এই যে জিনিসটা, এটা পুলিশের লোকেরা বুঝে গেছে। এবং শুধু তাই নয়, এই যে অমিত শাহ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে এবং শুধু তাই না, শুধু উনি বলেননি, বরং নির্বাচন কমিশনের তরফ থেকে এই স্টেটমেন্ট জারি করা হয়েছে যে নিরাপত্তা কর্মীরা, এই যে সেন্ট্রাল নিরাপত্তা কর্মীরা নির্বাচন হয়ে যাওয়ার পরেই কিন্তু চলে যাবেন না, নিজের ক্যাম্পে চলে যাবেন না, আরো 90 দিন এখানে থাকবেন। কারণ মানুষ কিসে ভয় পাচ্ছিল, গতবার যে যা হিংসা হয়েছে, যা হানাহানি হয়েছে, সেটা তো নির্বাচনের সময়ের চেয়ে বেশি নির্বাচনের পর হয়েছে, রেজাল্ট পশ্চিমবঙ্গে একেবারে 250 জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে, 1000-এর উপরে বিজেপি কর্মীর ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করা হয়েছে। এখনো অনেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে, বাড়ি ফিরতে পারেনি, এরকম অনেকে আমার পরিচিত রয়েছে। এই যে আতঙ্ক তুমি বললে দাদা, আসামে পালিয়ে গেছে, বিহারে পালিয়ে গেছে, উত্তরপ্রদেশে পালিয়ে গেছে, এরকম প্রচুর রয়েছে, এখনো তারা ঘরে ফিরতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবার একেবারে খোলাখুলি হুমকি দিচ্ছে, 4 তারিখের পরে দেখে নেব ডিজে বাজিয়ে
আহ, প্রতিশোধ হবে, বদলা হবে, এবার কোন রকম ছাড় দেওয়া হবে না, একেবারে বেছে বেছে মারা হবে, এইভাবে একেবারে খোলা মঞ্চ থেকে চুনোপুটি নেতারা তো হুমকি দিচ্ছেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি হুমকি দিচ্ছেন। এটার কি প্রভাব পড়বে যদি নির্বাচনের ফলাফল তৃণমূল হেরে যায়? আমরা যা আভাস পাচ্ছি, তুমিও হয়তো প্রথম দফার নির্বাচনেই এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছে, আমি তোমার কাছে আসবো এটা নিয়ে যে কিন্তু তার আগে বলো তুমি, এই হিংসার পরিবেশ তৈরি করার যে একটা চেষ্টা হচ্ছে, এর ফল তো যদি তৃণমূল হেরে যায় তাহলে তো আরো বেশি মানুষ যাদের ক্ষোভ রয়েছে তৃণমূলের উপরে তাদেরকে তো আর সামলে রাখা যাবে না, এটা তো উল্টো হতে পারে। দেখো, এমনিতে বিজেপির একটি ভাবমূর্তি আছে যে তারা নরম সরম মানুষ। হ্যাঁ, পলিটিক্যাল ভেন্ডেটা যেটাকে বলে, যে আমরা ক্ষমতায় আসলে তোমাদের গুড়িয়ে দেব, সেই অ্যাটিটিউড, সেই টেন্ডেন্সিটা কিন্তু বিজেপির মধ্যে নেই। আমরা এককালে দেখতাম যে সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টি উত্তরপ্রদেশে একবার এই দল আসছে এবং আরেকবার অন্য দল আসছে, এবং যেই মুহূর্তে মায়াবতীর সরকার আসছে, যত আধিকারিক, যত পুলিশ অফিসার মুলায়ম সিং নিযুক্ত করেছিলেন সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার মুলায়ম সিং যখন আসছেন তখন উনি আবার মায়াবতীর নিযুক্ত করা সব অফিসারদের সরিয়ে দিচ্ছেন। সেই জিনিসটা তো বিজেপি করে না, কিন্তু যেটা করবে সেটা হচ্ছে যে আইন যা বলে, আইন অনুযায়ী যা হওয়া উচিত সেটা হতে দেওয়া হবে। সেটা এতদিন অবধি পশ্চিমবঙ্গে হতে দেওয়া হয়নি। যেটা ইংরেজিতে একটা কথা আছে, দ্য ল উইল টেক ইটস কোর্স। তো লকে নিজস্ব কোর্স নিতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। সেখানে রাজ্য সরকার নিজেই লয়ের রাস্তায় এসে দাঁড়িয়ে গেছে যে না, ল চলবে না, যা পিসিআর ভাইপো বলছে তাই চলবে এবং তাদের গুন্ডাদের কথা চলবে। সেই জিনিসটা এবার হতে পারছে না, এবং হতে পারছে না বলে এত ছটপটানি। আমি তো মনে করি যে হুমায়ুন কবির যে বলেছেন যে যেদিন রেজাল্ট বেরোবে সেদিন ভাইপো দুবাই পালাবে, আমি তো কথাটা, আমার মনে হয় যে এটা খুব অনেকাংশেই কথাটা সত্যি। যদিও আমি হুমায়ুন কবিরের ফ্যান না, এবং আমি ফ্যান হতেও পারি না, আমার রাজনৈতিক অবস্থান যেরকম, কিন্তু এই কথাটা আমি বলতেই চাই যে এটা কিন্তু এর মধ্যে এই ঠিক যেরকম হয়েছিল না, যে গুলশান কুমার খুন হওয়াতে নদীম পালিয়ে গেছিল ওই নদীম শ্রাবণের, তারপরে আর ধরা পড়েনি, তারপরে আবু সালেম পালিয়ে যাচ্ছিল, দাউদ ইব্রাহিমকে ধরা যাচ্ছিল না, সেই অবস্থা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হতে পারে। এবং সবচেয়ে শোচনীয় অবস্থা হবে ওর পিসির। অভিষেকের এত শোচনীয় অবস্থা হবে না, কারণ পিসি কোথায় পালাবে? তোমার মনে আছে যে একবার এরকম নির্বাচন হয়েছিল যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র একটা সিট জিতেছিল? বলতো কোনবার? ওনারা সব প্রার্থী হেরে গেছিলেন 2004-এর লোকসভা ইলেকশনে। 2004-এ যেবার অটল বিহারী বাজপেয়ী হেরে গেলেন কেন্দ্রে, সেইবার উনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একাই জিতেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একাই জিতেছিলেন, এবং তখন আজ থেকে ওনার বয়স 20 বছর কম ছিল। ভেতরে আরো অনেক লড়াই ছিল, জমেছিল, যেটা বাইরে আসার জন্য অপেক্ষায়। এখন উনি 70 বছরের ঊর্ধ্বে, 71 বা 72 বয়স চলছে ওনার। এই অবস্থায় এমন একটি পার্টির নেতৃত্বে উনি আছেন যার মতাদর্শ বলে কিছু নেই, সেখানে শুধু পাইয়ে দেওয়ার রাজনীতি হয়। লোটো পকেটে ভরো, সেই 75% 25%। সত্যি কথা। তো সেই যে পাইয়ে দেওয়ার রাজনীতি করার ক্ষমতায় যখন তিনি থাকবেন না, বুঝতে পারছো চৌঠা মে কি অবস্থা হবে? সব পালিয়ে যাবে, একটাও থাকবে না, টুকরো টুকরো হয়ে যা তা অবস্থা হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আমি বিভিন্ন পডকাস্টে, বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকি যে পুরো ভারতবর্ষে দুটি এরকম দল আছে, তার মধ্যে একটি দলের নেতা আবার এখন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে এই সবেমাত্র কলকাতায় পৌঁছেছে অরবিন্দ কেজরিওয়াল। এই দুটো পার্টি, তৃণমূল কংগ্রেস বাংলার আর দিল্লির আম আদমি পার্টি, এদের মতাদর্শ বলে কিছু নেই। তোমার মনে আছে বেশ কয়েক বছর আগে আম আদমি পার্টি 19 জন সচিবকে নিযুক্ত করেছিল। দিল্লি একটা ছোট্ট একটি শহরের রাজ্য, তার কাছে এত ক্ষমতা নেই যে এতজন সচিবকে সে নিযুক্ত করতে পারে। কেন করেছিল?
কারণ কিছু পাইয়ে না দিলে তার লোকেরা পালিয়ে যাবে। ঠিক এই অবস্থা কে কতটা তোলা তুলতে পারবে পশ্চিমবঙ্গে? হ্যাঁ, মানে প্রত্যেকটা, তুমি নিজের বাড়ি বানাবে সেখানে চুন সুরকি থেকে শুরু করে তোমার প্রত্যেকটি যতটা তুমি স্যাংশন নেবে সব কিছুতে তৃণমূল কংগ্রেসের তোলা আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও আছে রে, মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতিতেই চলে, যে পুলিশ সবই তো। অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে লেজ নাড়ায়, বিরোধীদের উপরে মিথ্যে মামলা দেয়, বিরোধীদেরকে গাঁজা কেস দেয়, তারা রাজ্যসভায় যাচ্ছে। রাজীব কুমার সারদার টাকা লুট করার যত একেবারে তথ্য সব লোপাট করেছিল, ফাইল লোপাট করেছিল, তাকে একেবারে রাজ্যসভায় পাঠিয়েছে। তো পুলিশ প্রশাসনের উপরে তো বাংলার মানুষের ভরসা এমনি এমনি যায়নি। হ্যাঁ, তো এই তারপরে জায়গাটায় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল একই। পুলিশ অফিসারটা যে সেদিন শুভেন্দু অধিকারী বললেন যে মমতার বাড়িতে লুকিয়ে আছে, 4 তারিখে সে কোথায় পালাবে? শুভেন্দু অধিকারী বলছেন যে ঠিক আছে লুকিয়ে থাক, আপাতত তাকে ডিস্টার্ব করবো না, কিন্তু 4 তারিখের পরে কোথায় পালাবে আমি জানি না কতটা সত্যি সেখানে লুকিয়ে আছে কিনা, কিন্তু সে যে পলাতক সেটা তো সত্যি কথা। সে যে ফিউজিটিভ, সে যে অ্যাবসকন্ডিং সেটা তো আমরা জানি। কেন, মানে কিরকম লজ্জার ব্যাপার যে একটা পুলিশ অফিসার পালিয়ে বেড়াচ্ছে, চিন্তা করা যায়? মানে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায় বাঙালি হিসেবে যে আমাদের রাজ্যে এইসব হয়। এবং আমাদের রাজ্যে এই আমি কদিন আগে সোশ্যাল মিডিয়াতে লিখলাম যে আমি তো রাজনীতি নিয়ে বহুকাল ধরে সাংবাদিকতাও করেছি এবং লেখালেখি করি, তো আমার অবস্থান কোথায় আমার বন্ধু বান্ধবরা, আমার সার্কেলের লোকেরা জানে। কিন্তু আমার স্ত্রী তো এইসব নিয়ে কোনো কথাবার্তা বলে না, সে একেবারেই পলিটিক্যাল মানুষ। তো সে যখন তার অফিসে যায়, তার যে কলিগরা তারা জানে না তার অবস্থানটা কি, এবং তারা বাঙালি সম্বন্ধেও খুব একটা ওয়াকিবহাল নয়। তো তারা মমতা ব্যানার্জিকে দেখে, তারা বলে এটা তোদের মুখ্যমন্ত্রী, ছি 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 ছি। এইটা হচ্ছে মানে বাকি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি তৈরি করছে কে? না মমতা ব্যানার্জি। এই মমতা বহু ব্যানার্জি আমার কে? পরিচিত বাঙালি রয়েছেন, প্রবাসী বাঙালি হ্যাঁ, রয়েছেন, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে জার্মানিতে রয়েছে, ফ্রান্সে রয়েছে, অবশ্যই আমেরিকাতে রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে, ইউএসএ। তো তারা অবশ্যই এই একই কথা বলে যে বাঙালি হিসাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমাদেরকেও জাজ করে, আমাদেরকে বাঙালি কষ্ট, হিসাবে খুব তীক্ষ্ণ কষ্ট। নজরে দেখে, সেটা সেটা খুবই আমাদের কাছে লজ্জার ব্যাপার। কেন বাঙালি এই মহিলাকে এত বছর ধরে সহ্য করছে? এই সত্যি সত্যি মহিলার জন্য আজকে বাঙালির মানে ইমেজ গোটা দেশে নয়, শুধু গোটা বিশ্বে নষ্ট হ্যাঁ, হচ্ছে, খারাপ হচ্ছে। সত্যি কথা। মানে এইটা দেখো, এটা তো আমি তো আমার তো অনেক বয়স হলো তোমার থেকে, বোধহয় আমি 20-25 বছর বড়ই হব, ছোট না, আমার তার চেয়ে কম হবে না। একদম একদম। আমি তো 70-80-র দশক থেকে রাজনীতি দেখে আসছি। আমি এমন সময় দেখেছি যখন মনে হতো যে জ্যোতি বসুকে হারানো সম্ভব নয়। এমনকি জ্যোতি বসু রিটায়ার করার পরে যখন বয়সকালে বললেন যে আমি আর চালাতে পারছি না, ওনার মৃত্যুর আগেই উনি রিটায়ার করেছিলেন এবং বুদ্ধদেব বাবু এসে গেছিলেন, তখনও কিন্তু সহজে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারছিলেন না। অবশেষে 2011-য় জিতলেন। তো এই দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভোট অটল দিচ্ছিল বিহারী বাজপেয়ী এনডিএ যদি সহযোগিতা না করতো, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিল না পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার। সত্যি কথা। মানে মানে ওকে যে এত প্রমিনেন্ট করে তোলা হলো, এছাড়া তো সম্ভব ছিল না। রেলমন্ত্রী, হ্যাঁ, বামেদের সরানো অবশ্য সেই সময় মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, তবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ কিন্তু আমি পাতাল তফাৎ পশ্চিমবঙ্গের রয়েছে। মানুষের এই আমি অনুপ্রবেশ, পশ্চিমবঙ্গের এই মানুষের মমতা কথা বলছি। বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিলেন সেই সময় যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কোথায় সেই, বাংলাদেশি, তারা হ্যাঁ, সবাই বাঙালি। সেই। কিন্তু আমি আরেকটা, এর মধ্যে আরেকটা দিক আছে, আমি সেটার দিকে তোমার দর্শকদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে সেই যে দীর্ঘকাল ধরে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের যুগে যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে বা অবিভাজিত কংগ্রেসকে 1998-এর আগে জিতিয়ে ক্ষমতায় আনেনি, তার পেছনে কারণ কি? কারণ মমতা ব্যানার্জির ইমেজ, ওনার যেরকম ইমেজ ছিল, ওনাকে যদি জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের পাশাপাশি রাখা হতো এবং সাধারণ বাঙালি মানুষকে জিজ্ঞেস করা হতো এনার পরিবর্তে এনাকে আনতে চান কি, সবাই শিউরে উঠতো, আতকে উঠতো যে না আমরা সিপিএম বিরোধী, আমরা বামপন্থী নই,
কিন্তু আমরা সাহসে আমাদের কুলোচ্ছে না যে এই ভদ্রলোকদের জায়গায় আমি এই রকম একটি মহিলাকে মানে রাজনীতির শীর্ষস্থানে, প্রশাসনের শীর্ষস্থানে আমরা বসিয়ে দেব, এতটা আমরা সাহসে কুল পাচ্ছি না। কিন্তু 2011 অব্দি কি হলো, তার আগে নন্দীগ্রাম ঘটে গেছে, সিঙ্গুর ঘটে গেছে, এবং মারধর খেয়ে যেমন বামেদের করে পতন তো বামেদের কারণেই হয়েছে, তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। জ্যোতি বসুর হ্যাঁ, সেই সেটাই। মরিচঝাপির হত্যাকাণ্ড থেকে শুরু করে সাইবারই বামেদের প্রচুর পুরনো পাপ আছে, এ জন্মে আর ঘুচবে না। সেই জন্যই হ্যাঁ, আজকে তারা শূন্য পশ্চিমবঙ্গে। কিন্তু তা তো আমি আছেই। আপনার কাছে যেটা আমি হুম, জানতে চাইছি, আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষ যে প্রশ্নটা আমাকে করে, আমার নিজস্ব মতামত রয়েছে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, প্রথম দফার নির্বাচনে আপনি দেখলেন যেভাবে মানুষ ভয়মুক্ত হয়ে ভোট দিতে বেরিয়েছে, স্বাধীনতার পরে প্রথমবার এত মানুষ ভোট দিয়েছে, নির্বিঘ্নে ভোট দিয়েছে, ভয়মুক্ত হুম। হয়ে ভোট দিয়েছে। এটার পরিণাম কি হতে পারে? কত আসন বিজেপির ঝুলিতে যেতে পারে? 152টার মধ্যে কতগুলো তৃণমূল জিততে পারে? আপনার কি অনুমান? দেখো, আমি তো আর মানে জ্যোতিষ চর্চা করি না, এক্সাক্ট কোনো ফিগার দেওয়া উচিত না কোনো সাংবাদিকের পক্ষে। তবে আমি একটা ইঙ্গিত দিচ্ছি। আমি যেরকম বলেছিলাম ওই আজকের পডকাস্টের শুরুর দিকে, যে হুম 80-র মধ্যে যদি 40 জন ভুয়ো হয়, এবং হুম সেই 40-কে 40 জন ছাপ্পা দিয়েছে তৃণমূলের জন্য 2021-এ বা 2024-এ, এইবার তাদের সেই ভুয়ো ভোটগুলো দিতে দেওয়া হয়নি। উপরন্তু যেই মানুষ দিতে পারেনি গতবার ভোট, তারা এইবার ভোট দিয়েছে, পরিযায়ী শ্রমিক ভোট দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে 92% 92 92.92% মধ্যে কতখানি বিজেপির ঝুলিতে গেছে। এখন আমি বিজেপির যে নিজস্ব যারা পর্যবেক্ষক, যারা অ্যানালিসিস করেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংবাদিক থেকে আমি যা শুনতে পাচ্ছি, যে 152 অন্তত 90, অন্তত, মিনিমাম। হ্যাঁ মিনিমাম, মিনিমাম 90, 152-র মধ্যে আর 100 ছাড়িয়ে যেতে পারে। এদিকে তো মুখ ফসকে বাইরন বিশ্বাস কিছু বলছে, অনুব্রত মণ্ডল কিছু একটা বলছে, হ্যাঁ, পরে আবার বলছে যে না আমরা বলিনি। আবার বাইরন বিশ্বাসকে অনেকে বলছে না ও খুব মাল টেনেছিল, ও কি ভুলভাল বলেছে ও নিজেই জানে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কিন্তু আপনি ব্যাপারটা, বাইরন বিশ্বাস, অনুব্রতর কথা বাদ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে মমতা বলেছেন যে বন্দ্যোপাধ্যায়ের কথায় আসি, যে ওনার যে কথায় মমতা আসি। বন্দ্যোপাধ্যায় প্রথম দফার নির্বাচনের আগে পর্যন্ত বলছিল যে আমরা গতবারের থেকে হ্যাঁ, বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সংখ্যা দিয়ে বলেছিল 250-এর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। গতকালকে হুম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি বিধায়ক কেনার চেষ্টা করতে পারে, প্রার্থীদের সঙ্গে গোপন বৈঠক করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুম, সেখানে আশঙ্কা প্রকাশ করেছে যে বিজেপি প্রার্থীদের কিনে নিতে পারে, ঘোড়া কেনা বেচা হতে পারে, সরকার বিজেপি এইভাবে গঠন করতে পারে, এই চক্রান্ত হচ্ছে, এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে করেছে। তো এই আত্মবিশ্বাস থেকে হঠাৎ প্রথম দফার নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম মানে 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণটা যদি একটু ব্যাখ্যা করেন। না, আত্মবিশ্বাস যে এখন নড়বড়ে তা তো বোঝাই যাচ্ছে। তুমি যে দৃষ্টান্তটা দিলে সেটা তো আছেই। মানে এরকম কথা উঠছে কেন, যে অনেকে যখন বলছিলেন বিজেপিকে খুব একটা গুরুত্ব দিচ্ছিলেন না পর্যবেক্ষকরা, তারাও হুম যখন বলছিল যে বিজেপি 125, 135 এরকম পেতে পারে 294-এর মধ্যে, আজ থেকে 3 মাস আগের কথা, এখনকার কথা বলছি না। হ্যাঁ, সেই সময় অনেকে বলতেন যে যদি 135 কি 140 বিজেপি পেয়ে যায়, বাকি তো, বাকি কটা তো ওই যে 148 পেতে হয়তো গরিষ্ঠতার জন্য, সংখ্যাগরিষ্ঠতার জন্য, হ্যাঁ, মেজরিটি। হ্যাঁ, বাকি তো বিজেপি কিনে নেবে। তো স্বাভাবিকভাবে এই ধরনের পর্যবেক্ষকরা, বামপন্থী পর্যবেক্ষক যারা এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু তাহলেও যারা একটা সময় বলছিল যে বিজেপি 100 পেরোবে না, তারা এখন এইরকম পজিশনে এসেছে, বলছে এমন এত কাছাকাছি এসে যেতে পারে যে আর কয়েকটা বিধায়ককে মানে কিনে নিলেই হবে। এবার এছাড়া দেখো পরশুর ঘটনা, মমতা ব্যানার্জি বক্তৃতা দিতে এলেন ভবানীপুরে, এবং একটি লাইন বলেই বললেন, দেখছেন কিভাবে আমাকে ডিস্টার্ব করছে, পাশে শুভেন্দু অধিকারের একটি সভা হচ্ছে, সেখান থেকে লাউড স্পিকারের আওয়াজ আসছে, আমি এরকম অসভ্যতা, ওদের সাথে অসভ্যতা করতে পারবো না, আমাকে ক্ষমা করুন, আমি যাচ্ছি। পরবর্তীকালে কি দেখা গেল, কারণ একটা জিনিস খেয়াল করবে
যে মমতা ব্যানার্জির যখন সভা হয় বেশিরভাগ কিন্তু ক্যামেরাটা ওনার দিকে, ওনার মুখের দিকেই থাকে, ক্যামেরা ঘুরে দর্শকের দিকে যায় না, কারণ তাহলে তো ফাঁকা চেয়ার ধরা পড়ে যাবে ক্যামেরায়। না, পরবর্তীকালে দেখা গেল মিডিয়াকে উনি সরাসরি মঞ্চ থেকে আক্রমণ করেন, গদি মিডিয়া ওদিকে কেন দেখাচ্ছেন, আমার দিকে দেখান। উনি যখন চলে গেলেন দেখা গেল যে পেছনের চেয়ারগুলো সব ফাঁকা ছিল, মানে জাস্ট এম্বারাসমেন্ট থেকে এড়িয়ে যেতে, এই যে একটা লজ্জার ব্যাপার, ওনার নিজস্ব কেন্দ্র, ওখানেই ওনার বাড়ি পাশেই কালীঘাটে, এবং সেখানে উনি সভা করছেন, লোক হচ্ছে না। শুধু তাই নয়, উনি যে পাড়ায় পাড়ায় যে ঘুরে বেড়ালেন, সেখানে ওনার সুরক্ষা কর্মী সংখ্যা সাধারণ মানুষ থেকে বেশি, মানে সব দেখি উর্দি পরা সাথে সাথে হাঁটছে, আরে মানুষ কই, লোক কোথায়? এবং গুটি কয়েক যে লোক আমি দেখলাম রাস্তায়, মানে মমতা ব্যানার্জি নমস্কার করছেন, ওরা নমস্কারেরও উত্তর দিচ্ছেন না। কি অবস্থা চিন্তা করো, মানে ভবানীপুরে চিন্তা করতে পারো, নন্দীগ্রামে হলে বুঝতে পারতাম। তাহলে সেইখানে মানে যেইটা তার প্লেইং ফিল্ড নয়, শুভেন্দু অধিকারী তো হলদিয়া, ওই পূর্ব মেদিনীপুর ওই এলাকার লোক, তিনি জানতেন যে এই অবস্থা। এখন মমতা ব্যানার্জির জনপ্রিয়তা এতটাই লোক পেয়েছে যে ওকে হোম টার্ফে চ্যালেঞ্জ করা যায়, এবং সেই জন্য বিজেপিও তার উপরে বিশ্বাস রেখেছে, তাকে বলেছে ঠিক আছে তুমি দুই জায়গায় লড়ে যাও। তুমি বললে গত বছর আমরা দেখেছিলাম, গত বছর বলতে 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় খোলা মঞ্চ থেকে চ্যালেঞ্জ করলেন, আমি এইবার নন্দীগ্রামে দাঁড়াবো, নন্দীগ্রাম থেকে আমি লড়াই করব। একদম তিনি নন্দীগ্রামে চলে গেলেন, তারপরে যে হারলেন, সেখানে হারার পরে অনেক এক্সকিউজ দিয়েছিলেন, লোডশেডিং করে জিতেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরে তিনি হেরে আবার ভবানীপুর থেকে জেতা ক্যান্ডিডেটকে সরিয়ে, শোভন দেববাবুকে সরিয়ে তিনি আবার সেখান থেকে প্রার্থী হয়ে মুখ্যমন্ত্রী হলেন, না হলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারতেন না। তো এইবার শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছিলেন যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, শুভেন্দু অধিকারী সেই ভবানীপুর থেকেই দাঁড়ালেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর নন্দীগ্রামে যাওয়ার সাহস পেল না। এটা কি সেই আতঙ্কটাই কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে? সেই আতঙ্কটাই তো হয়েছে, এবং ওনার মুশকিলটা হলো যে গতবার যেসব মানে ভণ্ডামি করেছিলেন উনি, কখনো বলছেন যে আমাকে মারার চেষ্টা হয়েছে, কখনো হুইল চেয়ারে বসে যাচ্ছেন, কখনো পায়ের ব্যান্ডেজ দেখাচ্ছেন, এইগুলো সব না, এই কেরামতি গুলো সব তো ইউজ হয়ে গেছে। আর নতুন কি উনি আনবেন মাঠে? নতুন একটা কিছু যে কেরামতি দেখাবেন যে দেখুন আমার সাথে এইরকম করেছে, এই ব্যান্ডেজ বাঁধার, ব্যান্ডেজের রাজনীতি তো আর চলবে না। তো এখন উনি যে কিছুই করতে পারেননি, সবচেয়ে বড় ব্যান্ডেজটা তো ওনার কর্মসূচির উপরে লাগানো হয়েছে, ওনার তথাকথিত ইস্তেহারের উপরে ব্যান্ডেজ লেগেছে। আপনি দেখুন, মানে তুমি দেখো যে এই যে এতটা সময় ধরে নির্বাচনের ক্যাম্পেইন চললো, সেই ক্যাম্পেইনের মধ্যে বিজেপি দুই রকম কথা বলছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন, এবং দ্বিতীয়টা হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে সে তারা কি করবে। এবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলে কি করবে, মানে পুনরায় ক্ষমতায় আসলে কি করবে, সেটা বলতেই পারছে না, কারণ বললে লোকে হাসাহাসি করছে যে তাহলে 15 বছর কি করলেন। এই যে ইস্তেহারটা যে ওরা বের করলো, কেউ বিশ্বাসই করতে পারেনি, তার মধ্যে একটা অক্ষর বিশ্বাস করতে পারেনি যে এগুলো কি সব লিখেছেন, এই করে দেবেন সেই করে দেবেন, যেখানে ব্রিজ হবে বলছেন সেখানে লোকে গিয়ে মিম বানাচ্ছে যে সেখানে তো কোনো ব্রিজই নেই। এই যে অবস্থাটা, মানে এত শোচনীয় অবস্থা, এবং এটা হতোই। দেখো, একটা কোনো নেতা সে শুধু যদি একটা স্ট্রিট ফাইটার হয়, মমতা ব্যানার্জি একটা দুর্ধর্ষ স্ট্রিট ফাইটার, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু স্ট্রিট ফাইটিং দিয়ে কিন্তু প্রশাসন চালানো যায় না। উনি এমনকি মানে ভালো কয়েকটি লোক এনেছিলেন 2011 সালে, যেরকম অশোক মিত্রকে নিয়ে এসেছিলেন ফিনান্স মিনিস্টার করে, বিত্তমন্ত্রী করে, উনি তো ফিকিতে কত ভালো ভালো কাজ করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গে করতে পারলেন না। এটা ঠিক ওই রকমই অবস্থা যে এত বড় অর্থনীতিবিদ মনমোহন সিং, ওনার মাথার উপরে সোনিয়া গান্ধী বসেছিলেন 10 বছর ধরে। তো 91 থেকে 96 নরসিমহা রাওয়ের সাথে থেকে যে কাজ উনি করতে পেরেছিলেন, সোনিয়া গান্ধীর আন্ডারে উনি সে কাজ করতে পারেননি। সেই একই ব্যাপার, আপনি বড় থেকে বড় পণ্ডিতকে নিয়ে আসুন পশ্চিমবঙ্গের হাল ফেরাতে, তার মাথায় যদি এই পিসিমা বসে থাকে, সে কি করে কাজ করবে?
যার জন্য এই যে ওনার যত কর্মসূচি ছিল 2011 থেকে 16 তো উনি বুঝতেই পারেননি কি করতে হবে, দিশেহারা ভাবে ছুটোছুটি করেছে। সেই সময় মানে অফুরন্ত গালাগাল দিয়েছে সিপিএম ওকে, যে দেখুন কি অবস্থা করেছেন আপনারা একে ক্ষমতায় এনে। 2016 অব্দি সিপিএম বিলুপ্ত হয়ে গেছে প্রায়, তারপরের থেকে বিজেপির সাথে লড়াই, এবং বিজেপির সাথে লড়াইয়ের পরে ধীরে 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 সাম্প্রদায়িক হয়ে যাওয়া একেবারে পুরোপুরি, যেখানে 2013 থেকে দাঙ্গা শুরু হয়েছিল, 2017 থেকে সাংঘাতিক রূপ সেটা ধারণ করে, এবং কলকাতা থেকে অনেক দূরে দাঙ্গা হতো। 2017 থেকে কলকাতাকে যেন ঘিরে ধরা হলো এক এক করে, সে বসিরহাট হোক, ধুলাগড়ি হোক, কলকাতার মফস্বলের এলাকায় হতে লাগলো। এবং এরকম করতে করতে অবশেষে এইসব নামাজ টামাজ পড়ে, দুর্গা পুজোয় বাধা দিয়ে, সরস্বতী পুজোয় বাধা দিয়ে উনি অবশেষে যে একটা মানে সৃষ্টি করেছেন, এমন একটা নিজেকে কোনায় ঠেলে দিয়েছেন বলতে গেলে, এবং এমন কোনায় ঠেলে দিয়েছেন যে আজকে মুসলমানও ওনার সাথে দাঁড়িয়ে নেই। মানে মালদা আর মুর্শিদাবাদ তো আইএসএফ আর এজেইউপির কাছে চলে যাচ্ছে, ওনার কাছে থাকলো এই দ্বিতীয় পর্বের 24 পরগনা, খানিকটা হয়তো হাওড়া, খুব একটা বেশি না। মানে হাওড়ায় আর যতই মুসলমান থাকুক না কেন এবং তারা টিএমসির ভোটার হোক না কেন, তারা তো ওই মালদার মুর্শিদাবাদেও কিন্তু এবার আইএসএফ ভালো টক্কর দেবে, যা খবর আছে আমার কাছে। সেখানে নওশাদ সিদ্দিকী যথেষ্ট শক্ত হয়েছে, 21-এ সেখানে জিতেছিল নওশাদ সিদ্দিকী, এবার আরো বেশি মজবুত হয়ে গেছে নওশাদ সিদ্দিকী। দেখো এইবার কি হয়েছে, মূলত মুসলমানদের কথা বলি, যে ওরা একটা তো বুঝেছে ওদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। তার চেয়ে যে বড় ব্যাপার, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা মমতা ব্যানার্জি খুব বুক চিতিয়ে বলেছিলেন যে আমি এটা পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না, কার্যকরী হতে দেব না, কিন্তু হতে দিয়েছেন। এটাই ওরা প্রচন্ড ক্ষেপে গেছে। এখন দুর্ভাগ্যবশত আইএসএফ আর আমজনতা উন্নয়ন পার্টির যে মানে এক্সিস্টেন্স, যেটা ওনাদের উপস্থিতি দক্ষিণবঙ্গে অতটা নেই যতটা মালদা মুর্শিদাবাদের দিকে আছে। না হলে এখানে একেবারেই গুটিয়ে যেত, মানে 100 পেরোতে পারতো না তৃণমূল। তুমি আমাকে প্রেডিকশন করতে বলছো, আমি তো এক্সাক্ট ফিগার দিতে পারছি না, কিন্তু তাহলেও এই সবকিছু মিলিয়ে তুমি দেখো যে যদি যেরকম পর্যবেক্ষকরা বলছেন যে অন্তত 90, 152-র মধ্যে থেকে আর থেকে গেল কটা, 142-এর মধ্যে আমি যদি সবকটা মুসলমানের আসন আমি দিয়েও দিলাম টিএমসি কে, তাহলেও তো সংখ্যাগরিষ্ঠ থাকছে যে অংশটা, সেই অংশটা জুড়ে গিয়ে 148-এর উপরে চলে যাবে। এবার কি, এবার শেষ লড়াই, যে স্ট্রং রুমের লড়াই, সেখানে যাতে কোনো গন্ডগোল না হয়, সেখানে যাতে বিজেপির এজেন্ট ঠিক সময়ে দাঁড়িয়ে থাকে, কোনো কাউন্টিং এ গন্ডগোল না হয়, ব্যাস এইটুকু খেলা বাকি এখন। অনেক অনেক ধন্যবাদ দাদা আজকে সময় দেওয়ার জন্য। অলরেডি 44 মিনিট হয়ে গেছে, অনেকটা সময় আমরা আড্ডা দিলাম, আলোচনা করলাম। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি আমাদের প্রোগ্রামটা ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনাদের যদি কোনো মতামত, পরামর্শ বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের সবার পাশে থাকুন। 4 তারিখে সবাই সচেতন থাকুন, এই হুমকি ঠুমকি এগুলো কিচ্ছু ভয় পাবেন না। তৃণমূল যাচ্ছে, তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে। এখন ফাঁকা আওয়াজ দিয়ে একটা মনস্তাত্ত্বিক খেলার চেষ্টা করছে যাতে প্রভাব খাটানো যায়। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।